আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো অন স্ক্রিনের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি ব্রাজিলের স্কোয়াড নিয়ে আরো একটা ভিডিওতে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে বিগত বেশ কয়েকটা ভিডিওতে আমি ব্রাজিলের স্কোয়াড নিয়ে কথা বলেছিলাম। ওইখানে ব্রাজিলের স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে, কেন এখনো ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করা হয়নি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তারপরেও আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলতেছেন যে ব্রাজিলের স্কোয়াডটা কবে ঘোষণা করা হবে, তারপর ফিফার নিয়ম অনুযায়ী কয়দিন আগে স্কোয়াডটা ঘোষণা করতে হয়। তো ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করা হবে সেটা যেহেতু আমি এর আগেই বলেছি, এই ভিডিওতে আমি বলতে চাই যে ফিফার নিয়ম অনুযায়ী কয়দিন আগে স্কোয়াডটা ঘোষণা করতে হয়। দেখুন, ফিফার যদি কোনো টুর্নামেন্ট হয়ে থাকে, আমি টুর্নামেন্টের কথা বলতেছি, লাইক বিশ্বকাপ, তারপর ফিফার যে আদার্স যে টুর্নামেন্ট গুলা রয়েছে ওগুলার আগে, ওই টুর্নামেন্টের 15 দিন আগেই কিন্তু স্কোয়াডটা ঘোষণা করে দিতে হয়। এখন যেহেতু টুর্নামেন্ট না, এখন যেহেতু ফিফার কোয়ালিফাই ম্যাচ, এগুলা যেহেতু টুর্নামেন্ট না, তাই এখানে কিন্তু ওই জিনিসটা ম্যাটার করে না যে আপনাকে কয়দিন আগে স্কোয়াডটা ঘোষণা করতে হবে। এখানে আপনি চাইলে 1 মাস আগে ঘোষণা করতে পারেন, চাইলে 15 দিন আগে ঘোষণা করতে পারেন, চাইলে আপনি 20 দিন আগে ঘোষণা করতে পারেন। মানে আপনার ইচ্ছা মর্জি মতো অনুযায়ী কিন্তু আপনি স্কোয়াডটা ঘোষণা করতে পারবেন। সো এটাতে গেলে একটা বিষয়। এখন আরেকটা বিষয়ের দিকে আসি, যে ব্রাজিলের যে বর্তমান স্কোয়াডটা ঘোষণা করা হবে, হয়তোবা ডুরিবাল জুনিয়র 4 থেকে 5 দিন পরে হয়তো স্কোয়াডটা ঘোষণা করে দিবে, হয়তোবা 10 দিন পরে হতে পারে। তো ওই স্কোয়াডে কি কি পরিবর্তন আসা দরকার সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কথা বলতে চাই। অথবা ডুরিবাল জুনিয়র হয়তোবা এই পজিশনগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে এইখানে তিনি পরিবর্তন আনবেন। সো ওই জিনিসটা নিয়ে কিন্তু কথা বলতে চাই। তো এখন আমরা যদি গোলকিপারের কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো এডারসন তো থাকছে, এটাতে কোনো সন্দেহ নেই। তারপর এলিসন ব্যাক করতেছে, তিনি ইনজুরি থেকে ফিরেছেন, তিনি হয়তো ব্যাক করবেন। এবার থার্ড নাম্বার গোলকিপার কি হবেন? থার্ড নাম্বার গোলকিপার হয়তোবা বেন্টো যেই প্লেয়ারটা ছিল, সে তো আপনার সৌদের প্রো লিগে গেছে, আর সৌদের প্রো লিগের প্লেয়ার গুলোকে কিন্তু ডুরিবাল জুনিয়র অতটা নজরে আনে না। একমাত্র নেইমারকে ছাড়া কিন্তু আপনি সৌদির প্রো লিগ থেকে কাউকে এক্সপেক্ট করতে পারবেন না। তো সেই অনুযায়ী এইখানেও হয়তো আরো একটা পরিবর্তন দেখতে পারবো আমরা 3 নাম্বার গোলকিপার হিসেবে। এরপরে পার্টিকুলারলি যেই পজিশনটাতে চেঞ্জ আনা দরকার সেটা হচ্ছে লেফট ব্যাক। দেখুন, কোপা আমেরিকায় ব্রাজিল 4টা ম্যাচ খেলছে, এর আগে 2টা ম্যাচ খেলছে। টোটালি কিন্তু কোপা আমেরিকা মিলিয়ে এবং কোপা আমেরিকার আগে টোটালি আপনার হচ্ছে মানে একই স্কোয়াডে যারা ছিল তারা কিন্তু 6টা ম্যাচ খেলছে। সো ওই 6টা ম্যাচে আপনার লেফট ব্যাকে 2টা প্লেয়ারকে ট্রাই করানো হয়েছে, একজনকে ড্রপ করে একজনকে খেলানো হয়েছে। ওইখানে আমরা তেমন ভালো কোনো একেবারে পারফরমেন্স তো দেখি নাই ভালো ধরনের, উল্টো ডিসকাস্টিং একটা পারফরমেন্স দেখছি। ওইখানে কখনো ওয়েন্ডেলকে ট্রাই করা হয়েছে, কখনো গুইলহামে আরানাকে ট্রাই করা হয়েছে। তারা দুজনেই কিন্তু তাদের আশানুরূপ পারফরমেন্সটা দেখাইতে পারে নাই 6টা ম্যাচে। সো যেখানে 6 ম্যাচেও কোনো ধরনের ভালো রেজাল্ট আসেনি এই পজিশনটা থেকে, সো ওই পজিশনে আমরা এক্সপেক্ট করতে পারি যে এইখানে অবভিয়াসলি একটা চেঞ্জ আসতে পারে। হয়তো 2টা প্লেয়ারের জায়গায় 1টা প্লেয়ারকে চেঞ্জ করবেন। এই জায়গায় সম্ভবত গুইলহামে আরানাকে ড্রপ করা হইতে পারে, অথবা ওয়েন্ডেল যে কোনো একজনকে ড্রপ করে নতুন একজনকে এখানে অ্যাড করা হইতে পারে। সো সেই ক্ষেত্রে সম্ভবত হয়তোবা এই পজিশনটাতে স্যামুয়েল লিনো আসলেও আসতে পারে, অথবা কার্লোস অগাস্টোকে আমরা এক্সপেক্ট করতে পারি। বাট এখন ডুরিবাল জুনিয়র কি ভাবতেছে সেটা সে ভালো করে জানে। এই পজিশনটাতে হয়তো তিনি স্যামুয়েল লিনোকে অথবা কার্লোস অগাস্টোকে ডাকলেও ডাকতে পারে। সো সম্পূর্ণ এটা তার উপর ডিফেন্স করতেছে। বাট এই পজিশনে অবভিয়াসলি একটা চেঞ্জ দরকার। এরপর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার হোল্ডিং মিডফিল্ডে। তো হোল্ডিং মিডে আমরা জানি যে বুনো গুইমারেস খেলে, এই জায়গাতে ডাবল বিবোর্ড হিসেবে আমরা এখানে হয়তোবা ক্যাসিমিরোকে দেখতে পারবো। এই পজিশনে একটা চেঞ্জ আসতে পারে। সো ওই অনুযায়ী সম্ভবত এখানে জোয়াও গোমেস যে প্লেয়ারটা, তাকে হয়তো ড্রপ করা হতে পারে। সো এরপরে সর্বশেষ যে পজিশনে চেঞ্জের কথা বলতে চাই সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। দেখুন, সেন্টার ফরওয়ার্ডে কিন্তু এইখানে কোপা আমেরিকায় আপনার রদ্রিগো 4টা ম্যাচ খেলেছে, যেখানে একটা গোল কিংবা অ্যাসিস্টও করতে পারেনি। সো তাকে এই জায়গা থেকে সরিয়ে হয়তোবা অ্যাটাকিং মিডে খেলানো যাইতে পারে, অথবা লেফট ব্যাকে লেফট উইঙ্গারে তো অবভিয়াসলি এটা সম্ভব না, কারণ ওইখানে ভিনিসিয়াস জুনিয়র খেলবে। রাইট উইংস অথবা রাফিনহাকে বসিয়ে তাকে খেলানো হতে পারে। আর সেন্টার ফরওয়ার্ডে যে কোনো একজন টার্গেটম্যান দরকার, যে কিনা গোল করতে পারবে, গোলের অপরচুনিটি আসলে ওগুলোকে কাজে লাগাইতে পারবে। মানে টোটালি বলতে চাই যে একজন প্রপার নাম্বার 9 ব্রাজিলের এই টিমটাতে দরকার। সো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কোপা আমেরিকা ইভালিনসনকে এইখানে নাম্বার 9 হিসেবে
রাখলেও তাকে কিন্তু ম্যাচ খেলানো হয়নি। একটা ম্যাচে সম্ভবত মাত্র লাস্টের দিকে কয়েক মিনিট সুযোগ দেওয়া হয়েছে। সো এখন ইভালিনসনকে কি এই পজিশনটা দেওয়া হবে নাকি তার পরিবর্তে আরো নতুন একটা নাম্বার 9 দলে অ্যাড করানো হবে? সো যদি নতুন কোনো একটা প্লেয়ারকে অ্যাড করানো হয় সেই ক্ষেত্রে হয়তো আমরা রিসার্লিসনকে এই জায়গায় দেখতে পারবো অথবা গাব্রিয়েল জেসুসকে দেখতে পারবো। যদিও তাদের রিসেন্ট পারফরমেন্সটা ভালো না, বাট তাদের এক্সপিরিয়েন্স কিন্তু ব্রাজিল টিমে বেশ ভালো। সেই অনুযায়ী বলতে চাই হয়তো বা ইভালিনসনের জায়গায় নাম্বার 9 প্রপার একজন নাম্বার 9 হিসেবে রিসার্লিসন এবং সম্ভবত গাব্রিয়েল জেসুসের মধ্যে যে কোনো একজন আসতে পারে। সো এই যে আমি 4টা পজিশনে চেঞ্জের কথা বললাম, গোলকিপারে একটা চেঞ্জ, তারপর হচ্ছে লেফট ব্যাকে একটা চেঞ্জ, হোল্ডিং মিডে একটা চেঞ্জ, তারপর হচ্ছে আপনার সেন্টার ফরওয়ার্ডে একটা চেঞ্জ। সো এই পজিশনে কিন্তু চেঞ্জ আনা কিন্তু খুবই জরুরি। এখন কিন্তু এগুলা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, কারণ ব্রাজিল যদি সামনে 2টা ম্যাচ জিততে চায় তাহলে কিন্তু এই 4টা জায়গায় পরিবর্তন অবশ্যই তাদের আনতে হবে। যদিও গোলকিপারের জায়গাটা নিয়ে আপনাদের দ্বিমত থাকতেই পারে, হ্যাঁ যদিও গোলকিপাররা আপনার থার্ড গোলকিপার পর্যন্ত কোচকে যাইতে হয় না। সো এই জায়গাটা বাদ দিলেও কিন্তু 3টা জায়গায় কিন্তু পরিবর্তন আনা মাস্ট বি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হইতেছে। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।